শিবু কাকার মুখ থেকে সত্যিটা জেনে এবার রুটিং ব্যাংক দিয়ে ভয় দেখিয়ে মুক্তির খেলা শেষ করলো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মুক্তি যখন ঘুমিয়ে থাকে তখনই কম্পাস একটা রুটিং ব্যাংক তার ঘরে ঢুকিয়ে দেয়, আর তখনই ভয় পেয়ে চিৎকার করে লাফিয়ে উঠে মুক্তি। মুক্তি তখন অন অন খাট থেকে নিচে নামতে যাবে, আর তখনই সেই মুহূর্তে মুক্তির মনে পড়ে যায় আর বলতে লাগলো, নিশ্চয় কেউ ইচ্ছে করে এই ব্যাংকটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। না, না, আমাকে এখন খাট থেকে নিচে নামলে চলবে না। আমি আমি কিছুতে এখান থেকে সরবো না। এই বলে মুক্তি ঘর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো, "অখিলেশ, সেনাপতি, তোরা কোথায়? এদিকে আয়, আমাকে বাঁচা। ঘরে ব্যাঙ ঢুকেছে।" অন্যদিকে কম্পাস সবটা ভিডিও করতে থাকে, আর মুক্তির চিৎকার শুনে চলে আসে সেনাপতি, অখিলেশরা সবাই ছুটতে, ছুটতে তার ঘরে আর এসে বলতে লাগলো, "কি হয়েছে? কি হয়েছে? এত রাতে এত চিৎকার চেঁচামেচি কেন?" তখন সেনাপতি বলতে লাগলো, "মা, মা, তোমার কি হয়েছে? কেন তুমি এভাবে চিৎকার করছো?" তখনই মুক্তি বলতে লাগলো, "আরে ব্যাঙ, ব্যাঙ ঢুকেছে।" এ কথা বলার সাথে, সাথে অখিলেশ তখন বলতে লাগলো, "এখানে ব্যাঙ কোথা থেকে আসবে? কি বলছো তুমি? এটা কি বলছো? এটা না আমি বিশ্বাস করতে পারছি না।" তখনই মুক্তি বলতে লাগলো, "আমি সত্যিই বলছি ঘরে ব্যাঙ ঢুকেছে।" তখন সেখানে বিহানও চলে আসে, আর বিহান এসে বলতে লাগলো, "মুক্তি মাসি, তুমি এটা কি ধরনের কথা বলছো? এখানে দোতলার উপরে, তাও আবার ব্যাঙ কোথা থেকে আসবে?" তখন সেখানে সেই ত্রিলোচনটিকেও চলে আসে, আর এসে বলতে লাগলো, "আপনি কি বলছেন ম্যাডাম? কোনো সমস্যা হয়েছে? হাসপাতালে নিয়ে যেতে হবে?" তখনই রেগে যায় মুক্তি আর বলতে লাগলো, "তুমি এটা কি বলছো? কি বলছো তুমি এটা? হাসপাতালে কেন নিয়ে যেতে হবে? ঘরে একটা ব্যাঙ ঢুকেছে।" তখন ত্রিলোচন টেকো বলতে লাগলো, "এখনো তো বর্ষা পড়েনি। তাহলে ব্যাঙ কোথা থেকে আসবে ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারছি না।" মুক্তি তখন বলতে লাগলো, "অখিলেশ, অখিলেশ, তুমি বিশ্বাস করো ঘরে ব্যাঙ ঢুকেছে।" সেনাপতি তখন ঘরের এদিক ওদিক করে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো ব্যাঙ খুঁজে পায় না। মুক্তি তখন বলতে লাগলো, "আমি আমি দেখতে পেয়েছি। আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার বুকের উপরে একটা বড় ব্যাঙ লাফিয়ে উঠেছে। এই বড়, বড় চোখ। তারপরে তারপরে হঠাৎ করে ব্যাঙটা কোথায় যেন হাপিস হয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারছি না।" এদিকে সেনাপতি পুরো ঘরটা খোঁজার পর বলতে লাগলো, "মা, এখানে কোথাও ব্যাঙ নেই। আমি বলছি তো কোথাও ব্যাঙ নেই। আমি পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি।" কিন্তু মুক্তি তখন কিছুই আর বলে না। এদিকে হঠাৎ করে কম্পাসের চোখ পড়ে যায় সেই যে ক্যামেরাটা লাগিয়েছিল, সেই ক্যামেরাটা নিচে পড়ে গেছে। আর বারবার করে ইশারা করে বিহানকে বোঝানোর চেষ্টা করে। বিহান তখন কি করবে কিছু বুঝতে পারে না। এদিকে সেনাপতির কথা শুনে মুক্তি তখন বলতে লাগলো, তোরা বুঝতে পারছিস না। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমার ঘরে ব্যাঙ ঢুকিয়ে দিয়েছে।" তখনই ঋতু বলতে লাগলো, "শোন, সবসময় তুই এসব ভাবিস তো, সেইজন্য তোর মাথায় এখন এসব এসেছে। এবার ঘুমিয়ে পড় তো। এখানে কিছুই নেই, আমরা বলছি তো।" এই বলে সবাই যখন ঘর থেকে চলে যায় তখন হঠাৎ করে ত্রিলোচন বলতে লাগলো, "ম্যাডাম, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি আমাকে ডাকতে পারেন। আমি কিন্তু আপনাকে হেল্প করে দেব।" মুক্তি তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। তুমি এখন এখান থেকে যাও তো। আমার না ভালো লাগছে না।" বিহান তখন বলতে লাগলো, "মুক্তি মাসি, তাহলে আমিও এখন এখান থেকে যাচ্ছি। তুমি ভয় পেও না। কিচ্ছু হয়নি। এখানে কেউ আসেনি।" অখিলেশ তখন বলতে লাগলো, "আমার না বড্ড চিন্তা হচ্ছে। কি হলো? হঠাৎ করে এখানে ব্যাঙ কোথা থেকে আসবে? কে এসব কাণ্ড করছে সেটাই তো বুঝতে পারছি না।" তখন ঋতু বলতে লাগলো, "অখিলেশ, তুমি শুধু, শুধু টেনশন করছো। এখানে তো কিছু হয়নি। আমরা তো পুরো ঘরটা দেখেছি। কই? কেউ তো কিছুই দেখতে পায়নি। এটা মুক্তির একটা ভুল ধারণা। মুক্তি সবসময় ভয়ে, ভয়ে থাকে তো সেইজন্য মুক্তি কি দেখেছে।" তখন সবাই চলে গেলে সেনাপতি তখন বলতে লাগলো, "মা, মা, কোথা থেকে ব্যাঙ আসবে? আরে তুমি বুঝতে পারছো না কেন?" তখনই মুক্তি বলতে লাগলো, "আরে তুই বুঝতে পারছিস না? আমি তো জানি তুই বুঝতে পারবি যে ঘরে কোথাও ব্যাঙ নেই। এটা ইচ্ছে করে কেউ প্রমাণ করার জন্য করেছে। কারণ আর সত্যি, সত্যিই কি পায়ে ব্যথা লেগেছে কিনা, হাতে ব্যথা লেগেছে কিনা সেটা জানার জন্য। আর আমার মনে হচ্ছে এই কাজটা একমাত্র করলে বিহানে করতে পারে। কারণ কম্পাস এর আগেও মোনালিসার সাথে কি করেছিল তোর মনে পড়ে না? এটাই ইচ্ছে করে বিহানই কাজটা করিয়েছে।" তখন সেনাপতি বলতে লাগলো, "কি বলছো মা?" তখনই মুক্তি বলতে লাগলো, "এ ঘরে একদম কথা বলবি না। এ ঘরে আমার মনে হচ্ছে কোথাও কিছু লাগিয়ে রাখতে পারে আর আমাদের সমস্ত কথা শুনতে পারে। প্লিজ এ ঘরে কিছু বলবি না।" এদিকে বিহান
কম্পাসের ঘরে গিয়ে যখন ঘুমিয়ে পড়তে থাকে তখনই কম্পাস বলতে লাগলো, "বিহান স্যার আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। না হলে কিন্তু সবাই সন্দেহ করবে আপনার টিল্লুচনের সাথে এত মাখামাখিটা কিসের? প্লিজ বিহান স্যার আপনি এখান থেকে যান।" এই বলে এ টেনে তুলে ঘরে পাঠিয়ে দিতে যাবে আর তখনই সেই মুহূর্তে কম্পাসের কাছে একটা ফোন আছে আর ফোনটা করে পুলিশ অফিসার। আর পুলিশ অফিসার বলতে লাগলো, "ম্যাডাম সেই শিবু না জ্ঞানটা ফিরেছে। ডাক্তার বলেছে কয়েকদিনের মধ্যে শিবু কাকা একদম সুস্থ হয়ে যাবে।" কম্পাস তখন শুনে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "আমি তাহলে এক্ষুনি আসছি?" তখন বলতে লাগলো, "না, না ম্যাডাম আপনি এখন আসবেন না, সকালবেলায় আসলেই চলবে। এখন না উনি আবার ঘুমিয়ে পড়েছেন। তাই আপনি প্লিজ দয়া করে সকালবেলায় আসবেন।" কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে।" শিবু কাকার মুখ থেকে তো এবার সত্যিটা বের হয়ে যাবে। শিবু কাকার জ্ঞান ফিরলে তো সমস্ত সত্যিটা জানতে পারবো। সত্যি কে ওখানে এসেছিল। তখন বিহান বলতে লাগলো, "আমিও যাবো তোমার সাথে।" কম্পাস তখন বলতে লাগলো, "না বিহান স্যার আপনি যাবেন না। আপনি গেলে ওরা সন্দেহ করবে। আমি কিছু একটা ম্যানেজ করে চলে যাব। আমি বলব আমার বন্ধু অসুস্থ হাসপাতালে আমাকে যেতে হবে। এই বলে আমি একদিনের ছুটি নিয়ে আমি চলে যেতে পারব।" এরপরে কম্পা চলে আসে হাসপাতালে। আর আসলে অফিসার তখন বলতে লাগলো, "চলুন আপনাকে নিয়ে যাই।" এই বলে শিবুর সেই কেবিনে নিয়ে যায়। আর সেখানে নিয়ে গেলে দেখতে পায় সে পড়ে আছে। আর কম্পাস তখন শিবু কাকার দিকে তাকিয়ে বলতে লাগলো, "শিবু কাকা, শিবু কাকা।" তখনই শিবু কাকা আস্তে, আস্তে করে আবার চোখ খুলতে থাকে। আর কম্পাস তখন বলতে লাগলো, "শিবু কাকা কি সবটা বলতে পারবে সেটাই তো বুঝতে পারছি না।" পুলিশ অফিসার তখন বলতে লাগলো, "দেখুন না উনি কি বলেন।" এদিকে মোনালিসাকে নিয়ে মোনালিসার মাও সেই হাসপাতালে নিয়ে আসে ডাক্তার দেখানোর জন্য। আর মোনালিসা হাসপাতালে এসে তার মায়ের সাথে এ এমন বাকবিতণ্ডা লেগে যায় আর বলতে লাগলো, "তুমি চালাকি করে আমাকে এখানে নিয়ে এসেছো? আমি না যদি আগে জানতে পারতাম তাহলে আমি এখানে কিছুতেই আসতাম না।" তখন মোনালিসার মা বলতে লাগলো, "শোন মোনা, কম্পা চলে যাওয়ার পর থেকেই কিন্তু তুই ভয় পাচ্ছিস। সেইজন্য আমি তোকে এখানে নিয়ে এসেছি।" এইদিকে শিবুর জ্ঞান ফিরে আসলে শিবু কিছুতে কম্পাসকে চিনতে পারে না। তখন পুলিশ অফিসার বলতে লাগলো, "ও আপনি না এই এই যে ছদ্মবেশটা সেটা যতক্ষণ না পর্যন্ত সরাবেন ততক্ষণ উনি আপনাকে চিনতে পারছে না, ভরসা পাচ্ছে না।" কম্পাস তখন তার নকল চুল, গোঁফগুলি খুলে ফেললে শিবু কাকা তখন কম্পাসকে দেখে চিনে ফেলে আর সমস্ত সত্যিটা বলে দেয়। তখনই কম্পাস বলতে লাগলো, "শিবু কাকা তাহলে মুক্তি মাসি এই কাজটা করেছে?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, মুক্তি মোনালিসারা প্ল্যান করে এই কাজটা করেছে।" এই বলে হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়ে শিবু কাকা। তখন তাড়াতাড়ি নার্স এসে ইনজেকশন দিয়ে দেয় আর বলতে লাগলো, "প্লিজ আপনারা এখন এখান থেকে যান, দেখতেই পাচ্ছেন রোগীর অবস্থা।" এই বলে কম্পাস থেকে বের করে দেয়। অন্যদিকে মোনালিসা তার মায়ের সাথে ঝগড়া করে হাসপাতাল থেকে চলে যেতে লাগলে হঠাৎ করে ধাক্কা লাগে কম্পাসের সাথে। আর কম্পাসকে দেখে তখন মোনালিসা এতটা ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, "কম্পাস, কম্পাস।" তখন মোনালিসার মা বলতে লাগলো, "কি ব্যাপার? এখানে কম্পাস কোথা থেকে আসবে? এই মোনা তুই কি বলছিস?" কিন্তু মোনা কোনো কথা না বলে ছুটতে, ছুটতে বাড়ি চলে আসে আর বাড়ি এসে খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে কম্পাস আর বিহান মিলে প্ল্যান করতে থাকে। আর বিহানকে বলতে লাগলো, "এবার মুক্তি মাসির খেলাটা শেষ করতে হবে। মুক্তি মাসি এই কাজটা ঘটিয়ে এখন মুক্তি মাসি আবার বাড়িতে নিজেই ভালো সাজার আর অ্যাক্টিং করছে তো এবার মুক্তি মাসির অবস্থা কি করি দেখুন বিহান স্যার মুক্তি মাসিকে আর কিছুতেই ছাড়া যাবে না।" বিহান তখন বলতে লাগলো, "কি করবি?" কম্পাস তখন বলতে লাগলো, "আগে বাড়ি ফিরে যাই তারপর মুক্তি মাসের খেলাটা উকিলের স্যারের সামনে শেষ করব।" তখন বিহান বলতে লাগলো, "কম্পাস আমাদের কিন্তু এবার কিন্তু খুব সাবধানে থাকতে হবে।" এইদিকে মোনালিসা তার দাদুকে বলতে লাগলো, "দাদু, দাদু আমি হাসপাতালে কম্পাসকে দেখতে পেয়েছি।" তখন মোনার মা বলতে লাগলো, "বিশ্বাস করুন বাবা আমার মনে হচ্ছে ও কম্পাসের মৃত্যুতে প্রচণ্ড ভয়ে আছে। না হলে ও ওইদিনও বলেছে।" আর এখন তখন মোনালিসা বলতে লাগলো, "দাদু, দাদু আমি সত্যি বলছি আমি কম্পাসকে